হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ক্লাস 12-এর তড়িৎ চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। তো এই চ্যাপ্টার প্রথম বেসিক থেকে একদম যত রকম ডেরিভেশন আছে, ম্যাথামেটিক্স সবই তোমাদের করাবো। সেই জন্য তোমার ধৈর্য সহকারে ভিডিওটি ভালো করে দেখবে। এখানে প্রত্যেকটা পার্টি আমি চেষ্টা করব সব থেকে সহজভাবে কী করে তোমরা বুঝতে পারে যাও যে তড়িৎ বিভব জিনিসটা কী অ্যাকচুয়ালি, সেই কনসেপ্টটা রাখা, তার সেখান থেকে কী করে ডেরিভেশনগুলো আসছে, সেই ডেরিভেশনগুলোকে মুখস্থ না করে কীভাবে বোঝা যায় সেই হিসাবে তোমাদের বোঝাবো। ওকে, তো আমরা প্রথম তড়িৎ বিভব কনসেপ্টটা কী, জিনিসটা কী অ্যাকচুয়ালি সেইটা আমরা প্রথম বুঝি। তাহলে এটা কি বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে পরিবাহী কি, একটা আহিত পরিবাহী, একটা অনাহিত পরিবাহী। তাহলে একটা পরিবাহীকে কোনো আধান দিলাম না, তা সেই মানে পরিবাহী বলতে কী হচ্ছে, যার মধ্যে দিয়ে কারেন্ট পরিবাহিত হয়। এখানে তড়িৎ প্রবাহিত বলতে কারেন্ট প্রবাহিত হলে সেটাকে আমরা পরিবাহী বলবো। এক্ষেত্রে তড়িৎ পরিবাহী বললো। তাহলে যদি একটা পরিবাহী থাকে তার মধ্যে যদি কোনো আধান না দিই, মানে কিউ ইকুয়াল টু 0, সেটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ। তা সেরকম পরিবাহীকে হলো কি অনাহিত পরিবাহী। আর একটা ধরনের পরিবাহী দিলাম, তাকে আমি আধান দিয়েছি, যদি আমি পজিটিভ আধান দিই তাহলে একে পজিটিভ বা ধনাত্মক আধানে আহিত পরিবাহী বলা হয়। আর যদি নেগেটিভ আধান দিই তাহলে একে বলা হয় কি ঋণাত্মক আধানে আহিত পরিবাহী বলা হয়। তাহলে এই হচ্ছে দুরকম পরিবাহী। তাহলে এই ভাবো, এই দুটো পরিবাহীর কি অবস্থায় একই থাকবে? যখন একটা পরিবাহীকে আধান দিইনি, সেটা যে অবস্থা হবে, একটা পরিবাহীকে যখন আধান দিয়েছে, আহিত করেছি, তার অবস্থা কি আলাদা একই হবে? তাহলে অবশ্যই দুটো আলাদা হবে। এখানে তুমি হাত দাও কিচ্ছু মনে হবে না, আর এই পরিবাহীতে হাতে দেবে একটা শক লাগবে। এবার ডিপেন্ড করে কতটা আধান দিয়ে তার উপরে। তাহলে এই যে দুটোর অবস্থা যে পার্থক্য বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে বিভব। তার মানে কি, কোনো পরিবাহীকে আহিত করলে আধানের পজিটিভ আর নেগেটিভ যে কোনো আধান হতে পারে, যে কোনো আধান যদি আহিত করি, তার যে অবস্থা তাড়িতিক বা তড়িৎ ঘটিত যে অবস্থা পৌঁছাইছে, সেইটাই হচ্ছে তার বিভব। তো এটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। যে কোনো পরিবাহীতে আমরা তোমাদের বুঝিলাম যে কোনো বস্তুকে যদি বেশি আধান দেওয়া হয় তার বিভব বৃদ্ধি পাবে, আর আধান কম থাকলে তার বিভব কমে যাবে। ডিপেন্ড করবে পরিবাহীটার অবস্থা হিসাবে, কত ছোট পরিবাহী বা কত বড় পরিবাহী। ধরুন একটা ছোট্ট একটা পরিবাহী, তাহলে দেখে না, এই ছোট্ট আমি একটা আধানকে যে গুলি বলে যাচ্ছে, গুলি আকারে বোঝায়। তাহলে এখানে যে পুরো ভর্তি গুলি দিচ্ছি একটা, তাহলে এতে পুরো এমন একটা ধরলাম 100টা গুলি দিচ্ছি, সেই গুলিতে এই টোটাল এই বাটিটা ভর্তি হয়ে গেছে। আর একটা বড় একটা জায়গা নিলাম, তাহলে ওই 100টা গুলি যদি এখানে দিই তাহলে এটা কি ভর্তি হবে? এটা কিছুটা কম হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু পুরো ভর্তি হয়ে, তাহলে এর বিভবটা বেশি হবে আর এর বিভবটা একটু কম হবে, কারণ এর পুরো যতটুকু ধারণ ক্ষমতা ছিল, যতটুকু আধান নিতে পারে, পুরো ম্যাক্সিমাম জায়গা নিয়ে নিয়েছে। তাহলে এর বিভবটা বেশি হবে আর এর বিভবটা কমে যাবে। যেমন দেখো টেম্পারেচার, এটা ভালো সবথেকে বুঝতে হবে যে উষ্ণতার ক্ষেত্রে দেখবে, আমরা যে দেখবে যেটা একটা ছোট্ট বস্তু আছে, এটা হচ্ছে তাপের পরিবাহী, যেটা তাপের সুপরিবাহী, আর একটা বড় বস্তু আছে ধরলাম। তাহলে দুটোতে যদি একই পরিমাণ তাপ দিই, বলো একই পরিমাণ যদি তাপ দিই, দুটোর উষ্ণতা কি সেম হবে? তাহলে যেই তাপ আমার 1 গ্লাস জলকে 100 ডিগ্রি টেম্পারেচারে পৌঁছে লাগে, সেই পরিমাণ তাপ কি 1 বালতি জলকে 100 ডিগ্রি টেম্পারেচারে পৌঁছাতে লাগে? কখনো নয়, দুটো আলাদা হবে। কারণ যে কতটুকু এরিয়াতে নিয়ে আছে, মানে কতটুকু জলকে সে গরম করতে পারে। ঠিক একইভাবে মনে হতে পারে যে যেখানে আধান বেশি সেখানে তো বিভব বেশি হবে। এখানে আধান যদি এখানে ধরো 150টা করে দিলাম, তাতেও দেখবে এটা ভর্তি হবে না। তাহলে নিশ্চয়ই তুমি বলতে যে এখানে যেহেতু আধান কম আছে, এখানে আধান বেশি আছে, তাহলে এর বিভব বেশি হবে। কখনো এটা হবে না, কারণ যখন এটা কানেকশন করাবে যে দুটোকে সেম লেভেলে দিতে হবে। তাহলে এখানে ধরলাম যে আমি বললাম কি যে 100 ক্যালোরি তাপ দিচ্ছি, তাপ দেওয়ার এখানে তাপ দিচ্ছি, এই 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়েছে, উষ্ণতা বেড়েছে, এটা যেন এত তাপ দিয়েছি। তাহলে ভাবো এই 100 ক্যালোরি যদি তাপ এই বড়টা থেকে দিই, তার টেম্পারেচার কি আমার 110 ডিগ্রি সেলসিয়াস হবে না এর থেকে কম হবে? তো অবশ্যই বলে এর থেকে কম হবে, কারণ এটা ছোটো জায়গাতে বেশি তাপ নিয়ে নিচ্ছে, এটা বড় জায়গায় কম তাপ, মানে একই তাপ নিয়ে সেই জন্য উষ্ণতা এক হবে না। ঠিক একইভাবে ডিপেন্ড করবে যে পরিবাহীকে দিচ্ছি আধানটা, সেই পরিবাহীর আকার আকৃতি, কত বড় পরিবাহী আর কত ছোট পরিবাহী, সেই হিসাবে বিভবটা পার্থক্য কম বেশি হবে। এটা তোমাদের আর একটা তোমার এক্সাম্পল এবার দেখে নাও। যদি এরকম হয়, তাহলে একে 100 ক্যালোরি তাপ দিলাম, ওকে, তার ফলে কী হচ্ছে, এর টেম্পারেচার হলো T = 10 ডিগ্রি সেলসিয়াস, ওকে। আর একটা বড়, একে 100 ক্যালোরি তাপ দিয়েছি, এর উষ্ণতা T = কত হলাম, ধরলাম 4 ডিগ্রি সেলসিয়াস হতো। এবারে এই দুটো পরিবাহীকে যদি একটা জুড়ে দিই, কোনো তার দিয়ে পাথর জুড়ে দিই, কী হবে? এখান থেকে আমরা জানি কি উষ্ণতার আদান প্রদান ঘটবে,
তাপের আদান প্রদান করবে, তারপর কতক্ষণ ধরে ঘটবে, যতক্ষণ না দুটো উষ্ণতা সেম হয়ে যায়। এটা একটু তোমাদের বুঝতে হবে ভালো করে, এইটা বুঝতে হবে তবে বিভবটা তো বুঝতে পারবে। ব্যাপারটা তোমাদের আরেকটু ভালো করে বলে দিই, উষ্ণতার ব্যাপারটা বলে দিই, তারপর তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। ধরলাম দুটো গ্লাস আছে, দুটো গ্লাস এখানে দিয়েছি, দুটো গ্লাসকে পরস্পর যুক্ত করে দিচ্ছি। এটা ধরলাম যে টি ইকুয়াল টু ধরলাম আমার, বা এটা ধরো T1, এটা T1 উষ্ণতা আছে, এটা T2 উষ্ণতা আছে। তো দুটো T1 গ্রেটার দ্যান T2, তার মানে এর উষ্ণতা এর থেকে অনেক বেশি। তাহলে এই দুটোকে যখন পাশাপাশি রাখা হয় তাহলে এখান থেকে একটা তাপ যাবে, তাই না? এখান থেকে একটা তাপ যাবে এর দিকে, গিয়ে কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না দুটোর উষ্ণতা একটা সেম কমন টেম্পারেচারে পৌঁছে যায়, তাই না? এই অবস্থায় পৌঁছায়। ঠিক একইভাবে যখন দুটো পরিবাহীকে আহিত করা হবে, ধরলাম এখানে একটা Q1 আধানে আহিত করা হয়েছে, এখানে Q2 আধানে আহিত করা হয়েছে, তাহলে এর বিভব ধরলাম VA, এর বিভব ধরলাম VB। তাহলে যদি এর বিভবটা বেশি হয়, ডিপেন্ড করবে যে কতটা ছোটোর মধ্যে কতটা আধান নিয়ে আছে সেইটার উপরে বিভবটা ডিপেন্ড করে। এইটা নয় যে ছোট বড়, যেহেতু এখানে ধরলাম Q ইকুয়াল টু আমার হতে পারে যে 10 কুলম, আর এখানে হতে পারে Q ইকুয়াল টু আমার হচ্ছে Q1 ইকুয়াল টু বা Q ড্যাশ ইকুয়াল টু বলতে পারি যে 15 কুলম। তার মানে এখান থেকে এর আধান বেশি আছে, কিন্তু এখানে বিভব বেশি হতে পারে, কারণ এর যে যতটুকু এরিয়া আছে বা যতটুকু পরিবাহী আকার আছে তার থেকে এইটা বড়। তাহলে একে আরও একই বিভবে পৌঁছতে গেলে একে আরও আধান গেইন করতে হবে। তাহলে এদেরকে যদি যুক্ত করে দিই তাহলে এখান থেকে কিছু পরিমাণ আধান যাবে, গিয়ে একটা সেম বা কমন বিভবে পৌঁছবে। তোমাদের এইটা আমি ক্যাপাসিটর বোঝায় কমন বিভবে কনসেপ্টটা বুঝিয়েছিলাম। তো সেই হিসাবে ডিপেন্ড করবে যে যার বিভব বেশি সেখান থেকে আধান যাবে, যার বিভব কম সেই দিকে আধানগুলো প্রবাহিত হবে। এটা সবথেকে বেস্ট এক্সাম্পল, তোমাদের লাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তারপরে এটাকে কনক্লুড করে আমি সংজ্ঞাতে যাব। সেটা কি, তোমার এই চাকরিতে একটা টিউব নিলাম, ওকে, এখানে এই চাকরিতে একটা টিউব নিলাম, ওকে। তাহলে একে একটা ছিপি দিয়ে আমি এটা দিয়েছি, এটাকে ধরলাম এখানে এতটুকু জল আছে, আর এখানে এতটুকু জল আছে। ওকে, তাহলে এখানে দেখেন ধরলাম এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তাহলে ধরলাম এটা একটা পরিবাহী, ধরলাম এটা হচ্ছে A পরিবাহী, তাহলে এর বিভব হচ্ছে VA, আর এখানে হচ্ছে B পরিবাহী, তাহলে এটা বিভব হচ্ছে VB। আর জলগুলোকে আমি আধান ধরছি। এবার যার জলতল যত উপরে থাকবে তার তত বিভব বেশি হবে। এখানে হতে পারে যে এর তুলনায় এখানে জল বেশি আছে, কিন্তু লেভেল দেখো দুটো সমান নয়, কারণ এর আকারটা বড় বলে এর লেভেল কমে গেছে, এর আকারটা ছোটো বলে লেভেলটা একটু বেড়ে গেছে। তো যার জলতলটা যত উপরে আছে, মানে সেটা জলকে আমি আধান ভাববো, তার যত উপরে আছে তার বিভব তত বেশি আছে। তার মানে এখানে বলতে পারি VA গ্রেটার দ্যান VB, তার মানে এর বিভব এর থেকে বেশি হবে। এবারে কখন এদের মধ্যে বিভবটা সেম হবে, যখন এখানে ট্যাপ খুলতে হবে। এখানে যদি ট্যাপটাকে খুলে দিই, তাহলে ট্যাপটা খুলে দিলে কী হবে, এখান থেকে জল প্রবাহিত হবে, হয়ে কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ না এখান থেকে জলটা কতক্ষণ এখানে প্রবাহিত হবে, যতক্ষণ না দুটো জলতল লেভেল সেম হচ্ছে। ডিপেন্ড করবে যে কার মধ্যে কত বেশি, এটা নয় যে এর মধ্যে বেশি জল চলে গেছে তাহলে এর মধ্যে আর যাবে না, এটার উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে দুটো লেভেল এক হচ্ছে কিনা। তাহলে এখান থেকে জলটা কিছু যাবে, গিয়ে দুটো সেম লেভেলে আসবে, তাহলে এখান থেকে দুটো সেম লেভেলে আসবে। সেটাকে যদি বিভব বলি সেটাকে কমন ভোল্টেজ বা কমন পোটেনশিয়াল বলবো, ওকে। এই জায়গায় যখন আসবে তাহলে এটা ডিপেন্ড করবে কি, যখনই দুটো লেভেল আলাদা হয়ে যাবে জলতল, তাহলে এখানে জলকে যদি আমি আধান ভাবি, তাহলে এখানে দেখে নাও এরও বিভব সেম হয়ে গেছে, এরও বিভব সেম হয়ে যায়। তাহলে এখানে যারা বড় জারটা B পরিবাহীকে এই যে বিভব আছে, আর সেই বিভবে যদি আমি A পরিবাহীকে নিয়ে আসতে হয়, তাহলে সম পরিমাণ কি আধান লাগবে? কনসেপ্টটা আরেকবার ভালো করে ক্লিয়ার করো না। আমি বলতে চাইছি যেই জলতল লেভেলে আমার A পরিবাহীটা বা B জারটা আছে, সেই লেভেলে যদি আমি এ টিউবটাকে নিয়ে আসতে চাই, একই পরিমাণ কি জল লাগছে? কখনো না, এখানে একটু কম জল লাগছে, এখানে একটু বেশি জল লাগছে। তাহলে একই লেভেলে নিয়ে আসতে গেলে যে পরিমাণ জল লাগছে সেটা হচ্ছে আধান, আর যখনই একই লেভেলে পৌঁছে যাচ্ছে সেটাই তার বিভব। তাহলে এর বিভব আর এর বিভব দুটো সেম হয়ে গেল, তাহলে এইটাও V এইটাও V, তাহলে সেম V সেম পোটেনশিয়াল সেম বিভব, কিন্তু জলগুলো আলাদা, তাহলে আধানগুলো আলাদা। তাহলে এখানে পরিবাহী তাহলে বলতে পারি কি, তাহলে যার জলতল যার আধানের লেভেলটা যত বেশি হবে
তার বিভবটা তত বেশি হবে। ডিপেন্ড করবে কি যতটা উঁচুতে আছে, উচ্চ জায়গা আছে, তাহলে এটা নয় যে বেশি পরিমাণ আধান থাকলে তার বিভবটা বেশি হয়ে যাবে, এটা নয়। ডিপেন্ড করবে যে পরিবাহীর আকৃতি আকার অনুযায়ী। তাহলে এখান থেকে বুঝলাম কি অ্যাকচুয়ালি আহিত কোনো বস্তুকে বা কোনো পরিবাহীকে যখন আমরা আহিত করি, সেই আহিত অবস্থায় হচ্ছে তার বিভব। এবার কার বিভব বেশি কার বিভব কম সেটা ডিপেন্ড করবে যে পরিবাহীর আকৃতি বা আকার অনুযায়ী। যদি একটা ছোট্ট পরিবাহী নিই, তাতে যেই বিভবটা উচ্চ বিভব পৌঁছে খুব কম আধান দিলে সেটা উচ্চ বিভব পৌঁছে যাবে, কিন্তু এই একইভাবে একটা বড় পরিবাহীকে সেই একই বিভবে নিয়ে আসতে হলে বেশি পরিমাণ আধান দিতে হবে। তার মানে কি এই অবস্থা পরিবাহীর বিভব হচ্ছে কি সেই পরিবাহীর অবস্থা, তাকে কত আধানে আহিত করা হয়েছে সেইটা হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ, এটা বলতে পারি যদি আমি একই দুটো পরিবাহী থাকে, একই পরিবাহী দুটো থাকে, তাহলে যদি বলি VA এটা হচ্ছে VB আর VA গ্রেটার দ্যান VB যদি বলে থাকি, প্রত্যেকটাকে তুমি কনক্লুড করবে ব্যাপারটা আমি যেগুলো বলতে চাইছি। তাহলে দুটো পরিবাহীর একই আকার আছে, একই আকার আছে বলতে চাইছি যে এই বিভবটা এর থেকে বেশি, তাহলে অবভিয়াসলি QA গ্রেটার দ্যান QB হবে। তাহলে নিশ্চয়ই এতে বেশি পরিমাণ আধান আছে, এখানে কম পরিমাণ আধান আছে। এটা তাহলে কখন আধার উপর ডিপেন্ড করবে, যখন পরিবাহী দুটি সেম আকার থাকবে তখন যাকে বেশি আধান দেব তার বিভবটা বেড়ে যাবে, যাকে কম আধান দেবো তার বিভবটা কমে যাবে। আর যখন দুটো পরিবাহীর আকার চেঞ্জিং হবে, একটা বড় পরিবাহী একটা ছোট পরিবাহী নিলাম আর একটা বড় পরিবাহী, তাহলে এটা V ধরলাম B আর এটা VA। তাহলে আমি যদি চাই যে এই VA গ্রেটার দ্যান VB, তাহলে এর বিভবটা এর বেশি। তাহলে আমি যদি চাই যে এতে ধর সেম পরিমাণ আধান আছে, এখানে 10 কুলম আছে, এখানে 10 কুলম আছে, তাহলে একই আধান আছে অথচ এর বিভবটা বেশি হবে, এর বিভবটা কম হবে, কারণ এর আকারটা ছোট এর আকারটা বড়। তাহলে আমি যদি চাই দুটোর বিভবটা সেম করতে চাই, তাহলে আরও এখানে কিছু পরিমাণ আধান দিতে হবে। হয় এখানে আরও কিছু পরিমাণ আধান দিতে পারি, বা এদের যদি একটা তার দিয়ে যুক্ত করে দিই তাহলে দেখবে এটা একটা সাধারণ বিভব চলে আসবে। কী হবে, এখান থেকে কিছু পরিমাণ আধানটা এখানে যাবে, ঠিক এইভাবে। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভবটা একটা কী বললাম অ্যাকচুয়ালি, যে তড়িৎ বিভব হচ্ছে কোনো আহিত পরিবাহীর একটা অবস্থা। তাহলে যখন কোনো পরিবাহীকে আধান দেওয়া হবে, আহিত করা হবে, অটোমেটিকলি তার বিভবটা বৃদ্ধি পেয়ে যাবে। এবার এই বিভব বাড়াটা ডিপেন্ড করবে পরিবাহীর আকার বা আকৃতির উপরে। যদি পরিবাহীর আকারটা বড় হয়ে যায় তাহলে সেই পরিবাহীকে মানে তার তুলনায় একটা ছোটো পরিবাহী রাখি, তার দুটোকে একই বিভবে রাখতে গেলে বেশি বড় পরিবাহীতে বেশি পরিমাণ আধান দিতে হবে আর ছোটো পরিবাহীতে কম পরিমাণ আধান দিতে হবে। ওকে, তাহলে আধান আর বিভবটা বুঝলাম যে আধান দিলেই পরিবাহীতে বিভব সৃষ্টি হয়। আর যেই পরিবাহীতে কোনো আধান নেই, তাহলে আমি একটা বললাম না অনাহিত, তাহলে এর মধ্যে Q = 0, তার মানে এতে কোনো আধান নেই, তার মানে এর বিভবটা কী হবে 0 হয়ে যাবে। তার মানে যার কোনো আধান নেই সেটা সেই পরিবাহীটা তার বিভবটা শূন্য হয়ে যাবে। তার সাথে তুমি এটা বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার আমরা এই সংজ্ঞায় আসি, কারণ এই কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে। কনসেপ্টটা বুঝতে পারলে এবং যেটা বলছি দরকার সেটা খাতায় নোট ডাউন করবে, যেভাবে ছবি আঁকছি ছবিটা এঁকে ভালো করে বুঝবে যে তড়িৎ বিভব কনসেপ্টটা স্যার কী বোঝালেন। ঠিক আছে, সেই হিসাবে বোঝার পর এবার সংজ্ঞা প্রত্যেকটা জিনিসের পর ক্লিয়ার হয়ে যদি বুঝতে পারছি ব্যাপারটা কী। তাহলে সংজ্ঞাটা কী বলবো, দেখবে এই সংজ্ঞাটা মানে ক্লাস 10-এর চলতড়িতে দেওয়া হয়েছিল, সেম সংজ্ঞাটা কোনো পাল্টাবে না। অ্যাকচুয়ালি বিভবটা হচ্ছে আমার কৃতকার্য, যে ইলেকট্রিক ওয়ার্ক বা তড়িৎ কৃতকার্য হয় সেই কৃতকার্য আমার কি এখানে বিভব হবে। ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে, এবার তড়িৎ ক্ষেত্রে কী হয় সৃষ্টি হয় সেটা তোমার তড়িৎ ক্ষেত্রে চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করেছিলাম। তা তড়িৎ ক্ষেত্রে এখানে যদি আধান রাখা হয় তবে এখানে তড়িৎ ক্ষেত্রে সৃষ্টি হবে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র আছে যার মধ্যে একটা এর আধানের আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে, আর একটা একক ধনাত্মক আধান আছে, একক ধনাত্মক, ওকে, একটা একক ধনাত্মক আধান আছে, আধান এটা কি অসীমে আছে, এটা কোথায় আছে অসীম, মানে একটা অসীমে একটা একক ধনাত্মক আধান আছে। সেই আধানকে আমি বাইরে একটা কৃতকার্য করে এই ফিল্ডের মধ্যে নিয়ে আসছি। তাহলে এই একটা অসীমে একটা একক ঘনত্ব আধান আছে, সেই আধানকে অসীম থেকে ফিল্ডে নিয়ে আসছি, তাহলে নিশ্চয়ই একটা বাইরে কাজ করতে হচ্ছে, তাহলে এটা এক্সটার্নাল ওয়ার্ক করতে বা বাহ্যিক কৃতকার্য করছে, কৃতকার্য। যে বাহ্যিক যে কৃতকার্যটা করছি সেই কৃতকার্যকে বলা হয় কি তড়িৎ বিভব, একে বলা হয় কি তড়িৎ বিভব। তাহলে ব্যাপারটা কি, তাহলে সংজ্ঞাকে বলতে গেলে কি বলে, যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে কার্য করতে হয় সেই কার্যকে বলা হয় কি তড়িৎ বিভব। তাহলে আমি যেটা এটা রাশিমালাটা লিখি সেটা কেমন হবে দেখে নাও,
তাহলে ধরছি কৃতকার্য হচ্ছে কি বাহ্যিক কৃতকার্য হচ্ছে W আর হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে V। তাহলে বলতে হয় যদি আধান একক ধনাত্মক আধান হয় তাহলে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে সেটা কি যে W = V, তাই না? তাহলে কেন আমরা বললাম কি যেই কৃতকার্য হবে সেই কৃতকার্যকে বলছে কি তড়িৎ বিভব। তার মানে একক ধনাত্মক আধানকে অসীম থেকে আমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে কার্য করতে হয়েছে, যে কার্য করেছি সেই কার্যই হচ্ছে তড়িৎ বিভব। ওকে, এবার আমি বলছি যদি একক ধনাত্মক আধানকে না নিয়ে আসি, যদি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসি, তাহলে অতএব কিউ পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে কৃতকার্য হবে তাহলে কৃতকার্যটা কি হবে W = QV, তাই না? যদি একক নিয়ে আসতে V পরিমাণ কার্য হয় তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে কী হবে QV পরিমাণ কার্য হবে, তাই না? যদি ধরো আমি একটা আধানকে নিয়ে এসেছি V হচ্ছে, দুটো আধানে 2V হবে, তিনটে কিনে 3V হবে, তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে গেলে কী হবে QV পরিমাণ কার্য হবে। তাহলে W = QV। তাহলে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে বা ঋণাত্মক যে কোনো আধান হতে পারে, কিউ পরিমাণ ধনাত্মক আধানকে অসীম থেকে ফিল্ডে নিয়ে আসতে গেলে যে কৃতকার্য হবে সেটা হচ্ছে W = QV হবে। তাহলে সেখান থেকে যদি বলি তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি যে কৃতকার্য, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সমীকরণটা যে কৃতকার্য, তাহলে অতএব কৃতকার্য W = আধান কিউব ইন্টু তড়িৎ বিভব ওকে V। তাহলে এখান থেকে আমার সম্পর্কটা ক্লিয়ার হয়ে গেল যে W = QV, যেটা তোমাদের আমি এতে ধারক করতেও বলেছিলাম সমীকরণটা, ওখানে আলোচনা করেছিলাম কিন্তু কিভাবে আসছে সেটা বলিনি। তো একটা আসবে মেনলি তোমার যে তড়িৎ বিভব যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা থেকে সমীকরণটা চলে আসবে। তাহলে কি বুঝলাম W = QV। তাহলে এখান থেকে আমরা কি করব যে এর একক মাত্রা সব বুঝবো। ওকে, তাহলে প্রথম কি তাহলে আমরা তড়িৎ বিভবটা বুঝলাম। এবার বিভব পার্থক্য কি আরেকটা থাকে যে বিভব পার্থক্য, তড়িৎ বিভব পার্থক্যটা কি সেটা একটু বুঝে নিই, তারপরে এর একক আর মাত্রা নিয়ে আলোচনা করব। তার নেক্সট তোমরা হেডিং দাও যে বিভব পার্থক্য ওকে, বিভব পার্থক্য কি? তাহলে এটা আমার তড়িৎ ক্ষেত্র আছে, ওকে তড়িৎ ক্ষেত্র আছে, এখানে ধরো A পজিশনে একটা আধান আছে বা B পজিশন, ধরো B পজিশনে একটা আধান আছে, তাহলে এই অবস্থায় যখন আধানটা থাকে সেটা তার বিভব হচ্ছে VB। এটা মনে রাখবে যে আধান পথে মানে বিভব পথের উপর ডিপেন্ড করে না, কোন পথে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে না, বিভব ডিপেন্ড করে যে বা কৃতকার্যে, অ্যাকচুয়ালি কৃতকার্যের বিভবটা সেম, তাহলে কৃতকার্য যার উপর ডিপেন্ড করবে বিভব তার উপর ডিপেন্ড করবে, যে কী পথে আসছি কীভাবে আসছি সেই পথের উপর ডিপেন্ড করবে না, কোন অবস্থায় আছে সেই অবস্থার উপর ডিপেন্ড করবে। তাহলে এই অবস্থায় আছে, এই অবস্থা ধরলাম কি আমার বিভব হচ্ছে VB, এটা হচ্ছে ফিল্ড, ওকে তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র। তার তড়িৎ ক্ষেত্রে ধরুন B বিন্দুতে আমার একটা আধান আছে, একক ধনাত্মক আধান আছে বা কিউ পরিমাণ আধান আছে ধরলাম, তাহলে কিউ পরিমাণ যদি আধান থাকে সেখানে তার বিভব হবে কি VB। আর যখন আমি ধরলাম এখান থেকে আমি আধানটাকে এইখানটা নিয়ে এসেছি A বিন্দুতে, তাহলে এর বিভব হচ্ছে VA। তাহলে এখান থেকে এতটুকু নিয়ে গেলে যে কৃতকার্য করলাম সেইটা হচ্ছে আমার বিভব পার্থক্য। তাহলে এখানে আমরা সংজ্ঞা কী বলবো যে কোনো একক ধনাত্মক আধানকে যে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যেতে বা আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্য হচ্ছে আমার কি বিভব পার্থক্য। তার মানে হচ্ছে কি আমি একটা আধানকে একক ধনাত্মক আধানকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি বা এখানে নিয়ে আসছি, তাহলে এখান থেকে এখানে নিয়ে আসতে গেলে যে কৃতকার্য করছি ধরলাম AB, ওকে তাহলে যে কৃতকার্য করছি সেই কৃতকার্যই হচ্ছে আমার কি বিভব পার্থক্য। তা সেটা কীভাবে বলতে পারি, তাহলে আধানকে আমি B বিন্দু থেকে A বিন্দুতে নিয়ে এসেছি, তাহলে
ভিবি এখান থেকে নিয়ে এসেছি কোথায় ভিএ। ওকে, তাহলে এইটা হচ্ছে দুটো বিভবের পার্থক্য বিয়োগফল ইনটু ধরলাম কিউ পরিমাণ আধানকে নিয়ে গেছে আমি, তাহলে কিউ একক আধানের জন্য 1 হয়ে যেত, কিউ পরিমাণ আধান হয়েছে কিউ বসিয়ে দিচ্ছি ইকুয়াল টু কৃতকার্য কি ডাব্লু এ বি। তাহলে বা বলতে পারি ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ডাব্লু এ বি বাই কিউ। তাহলে এইটা হচ্ছে বিভব পার্থক্য। এর সমীকরণটা তোমাদের প্রতিষ্ঠা করতে যে অ্যাকচুয়ালি বিভব পার্থক্যের সমীকরণটা কেমন হবে সেই সমীকরণ তোমাদের বলে দেবো। তাহলে আগে মেন হচ্ছে আজকের মেন ক্লাস হবে কি কনসেপ্টের ক্লাস, বেসিক কনসেপ্ট। মানে আজকের ক্লাসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসটা বুঝতে পারলে পরবর্তীতে যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে এগুলো খুব সহজ ব্যাপার আছে। আজকের ক্লাসটা খুব সহজ, যদি খুব ভালোভাবে বুঝতে যাও তার পরের ক্লাসগুলো আশা করি তোমার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা তড়িৎ বিভব পার্থক্যটা কী বুঝলাম, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু সরাই, তা যখন এখানে ছিল তাহলে এখানে একটা বিভব ছিল, তাহলে এখানে নিয়ে এসছি এখানে একটা বিভব হবে। তাহলে যখন এক জায়গাতে বিভব পরিবর্তন করছি, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে যে বিভবে যে পরিবর্তন হচ্ছে, যে বিভবের পার্থক্যটা হচ্ছে, সেটাকে আমরা বলছি বিভব পার্থক্য। ওকে, তাহলে এবারে দেখে নাও এই কেসটা, এবার দেখে নাও এখানে কেসটা কিছু আলোচনা করার ব্যাপার আছে, যে কখন বলে ইকুইপোটেনশিয়াল, তাই না? একটা কথা ছিল যে সমবিভব তল, তার ইকুইপোটেনশিয়াল সারফেসটা বলতে কী বোঝায় সেটা এখান থেকে একটু বোঝাচ্ছি। এখানে আমরা 3টে কেস আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে কেস 1। কেস 1টা কি, যে ভিবি গ্রেটার দ্যান ভিএ, তার মানে যদি এর বিভবটা এর থেকে বেশি হয়, তার মানে কী হবে, ডাব্লুটা হবে কি ডাব্লু এ বি ধনাত্মক হবে, ধনাত্মক। বা এটা উল্টা কেস আমরা বলতে পারি, যদি ডাব্লু এ বি যদি কৃতকার্য, এখানে যে কৃতকার্য যদি ধনাত্মক হয়, তাহলে যদি ধনাত্মক কৃতকার্য পাই, তা সেখান থেকে অবশ্যই বুঝতে পারবো যে বি বিন্দু বা যেখান থেকে আধানটা গেছে সেখানকার বিভবটা বেশি ছিল। ওকে, তাহলে এটা একটা কেস বুঝতে পারবো। আর কি কেস 2, সেটা কি, যদি ডাব্লু এ বি ঋণাত্মক হয়, ওকে ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক কখন হবে দেখে নাও। তাহলে আমার কখন এই সমীকরণটায় আমি ডব্লিউ এ বি ঋণাত্মক পাবো, যখন এর বিয়োগফলটা ঋণাত্মক হবে। তাহলে এর বিয়োগফলটা ঋণাত্মক কখন হবে, যখন ভি এটা গ্রেটার দ্যান হবে, তার মানে ভি এ গ্রেটার দ্যান ভি বি, তার মানে এর বিভবটা এর তুলনায় বেশি হবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে আমার কৃতকার্য ধনাত্মক আর ঋণাত্মক হিসাবে আমি এটা বুঝতে পারবো যে কার বিভব বেশি হবে, কোন পজিশনের আধানটার কোন পজিশনের বিভবটা বেশি হবে আর কোন পজিশনের বিভবটা কম হবে। আর একটা লাস্ট কেস আছে কেস 3, সেটা কি, যদি এটা হয় ডাব্লু এ বি ইকুয়াল টু 0, তার মানে কোনো কৃতকার্য করা হয়নি। তো কোনো কৃতকার্য করা হয়নি মানে কি, ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 0, কৃতকার্য শূন্য হয়ে গেছে। তাহলে বা ভিবি ইকুয়াল টু ভিএ, তার মানে এখানটায় যখন আধানটা ছিল, যা বিভব ছিল, আধানটা যখন এখানে চলেছে সেই বিভব আছে, তার মানে বিভবের কোনো পরিবর্তন হয়নি। তার মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো জায়গায়, এখানে হোক এখানে হোক এখানে হোক, যে কোনো জায়গায় যদি আধানটাকে সরানো যায় কোনো কৃতকার্য করবে না। তাহলে এরকম মানে সমস্ত জায়গায় আমার বিভবটি কী হবে, সেম হবে। তাহলে এরকম তলকে বা এরকম পরিবাহী তলকে বলা হয় কি সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা পয়েন্ট আকারে তোমার লিখে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ। কি সেটা কি, যে সমবিভব তলেতে কৃতকার্য শূন্য হয়ে যায়, যে কোনো কৃতকার্য করা হবে না, কারণ বিভবের পরিবর্তন, কৃতকার্য তখনই হবে যখন একটা বিভবের পরিবর্তন হবে। যেহেতু বিভবের কোনো পরিবর্তন হবে না, তাহলে সেখানে কোনো কৃতকার্য হবে না। তাহলে এটা বলবে কি সমবিভব তলের ওই তলের সমস্ত জায়গায় যে কোনো বিন্দুতে আমার বিভব সেম থাকবে আর কৃতকার্য শূন্য হবে। বা আর একটা পয়েন্ট তোমরা এইভাবে লিখতে পারো যে সমবিভব তলেতে কৃতকার্য হবে কি শূন্য। ওকে, তাহলে এইটা হচ্ছে বিভব পার্থক্যের বিভিন্ন রূপ। তাছাড়া তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমরা আলোচনা করবো যে এর একক এবং মাত্রা, যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি লিখেছিলাম 1 ভোল্ট ইকুয়াল টু 1/3 CESU, কীভাবে আসলো এটা সেটা তোমাদের বলে দিচ্ছি আমি। তাহলে দেখো নেক্সট তোমাদের যে একক, তড়িৎ বিভবের একক, পুরো বইয়ে তোমাদের যা আছে প্রত্যেকটা জিনিসই আমি আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কোনো ছোট্ট তুমি ভাবতো যে স্যার এই ছোট্ট জিনিসকে এত বড় লং করছে, কারণ এই কারণে করছি যে আমি চাই যে প্রত্যেকটা তোমার ব্রেনের মধ্যে ঢুকে গেলে কী হবে যে পরবর্তীতে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। কারণ তুমি একবার সময় দিয়ে একটু বেশি সময়কে ভালো করে বোঝো, দেখবে ওইটা খুব তাড়াতাড়ি তোমার মনে চলে আসবে। ওকে, তাহলে এককটা দেখে নাও, কারণ আমি চাই না ফিজিক্সটা তোমার মুখস্থ করো তুমি ভুলবেই, আর যখন বুঝতে পেরে যাবে দেখে কোনো ভোলার চান্স নেই এখানে। তাহলে তড়িৎ বিভবের একক,
তড়িৎ বিভবের একক। ওকে, সেটা কি? তাহলে আমরা কি দেখলাম যে ভি কিউভি ডাব্লিউ ইকুয়াল টু নর্মাল ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, তাই না? তার মানে ভি ইকুয়াল টু বলতে পারি ডাব্লিউ বাই কিউ। তাহলে প্রথমে এসআই নিই, এসআই পদ্ধতি। ওকে, এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে ভি এর একক কী হবে? আমি বলতে পারি কি ডাব্লুর একক কৃতকার্যের একক বাই আধানের একক। তাহলে ভি এর এককটা কী হবে? কৃতকার্যের এসআই একক কি? জুল, জুল, আর আধানের একক কুলম। তাহলে জুল পার কুলম, তাহলে বিভবের এসআই পদ্ধতি এককে জুল পার কুলম। এই জুল পার কুলমকে বলা হয় কি? ভোল্ট। ওকে, তার মানে আমি ইন জেনারেল বলতে পারি যে এসআই পদ্ধতিতে, এইটা মনে রাখবে কারণ এখান থেকেই চেঞ্জিংটা হয়, সিজিএস আর এসআই চেঞ্জিংটা এইখান থেকে আসবে। তার মানে বলতে এসআই পদ্ধতিতে বিভবের একক হচ্ছে বিভব, তড়িৎ বিভবের একক তড়িৎ বিভব বা বিভব পার্থক্য। একটা জিনিস মনে রাখবে, তড়িৎ বিভব আর বিভব পার্থক্য কখনো আলাদা নয়, দুটোই বিভব। দুটো একটা বিভবের একক যা হবে আর একটা বিভবকে বিয়োগ করলে আমরা কী পাবো? বিভবই পাবো। তাহলে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য সবারই একক সেম থাকবে। তা তড়িৎ বিভবের একক হলো ভোল্ট, একে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তার মানে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম। ওকে, এইটা লিখে রাখো, যা যা বোর্ডে করা আছে প্রত্যেকটা জিনিসটাই তোমরা লিখে রাখবে। ওকে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে 1 ভোল্ট পার কুলম, 1 জুল পার কুলম পেয়ে গেলাম। এবার সিজিএসে কী হবে দেখো না, সিজিএস, তাহলে এখানে সিজিএস লিখে দিল, সিজিএস পদ্ধতিতে তাহলে কী হবে? ভি এর একক সমান ডাব্লিউ একক বা কিউ এর একক। এবার দেখে নাও যে এসআই সিজিএস পদ্ধতিতে ভি এর একক কি, মানে কৃতকার্যের একক কী হবে? সেটা আমরা জানি কি আর্গ, আর কুলম আধানের একক কী হবে? ইএসইউ। ওকে, তাহলে পেয়ে গেলাম। তাহলে আর্গ পার কুলমকে বলা হয়, ইএসইউকে বলা হয় কি? এখানে বলা হয় স্ট্যাট ভোল্ট বা একটাকে ইএসইউ বলা হয়, ইএসইউ স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। আর কুলম্বে কি? স্ট্যাট কুলম বলা হয়। সিজিএসে বলা হয় কি? স্ট্যাট কুলম বা ইএসইউ সেম। তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে কি? ইএসইউ বা স্ট্যাট কুলম, আর বিভবের একক কি? স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। আর একটা জিনিস আমাকে মনে রাখি, সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে তোমরা, বারবার বলছি। সেটা কি? যে আধানের ক্ষেত্রে 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম বা ইএসইউ। ওকে, এটা আর কি 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ শক্তির ক্ষেত্রে। এই পরিবর্তনগুলো মনে রাখবে। এবার আমরা প্রমাণ করব কি? যে বা এটা কোশ্চেন দেখ, প্রমাণ করো 1 ভোল্ট ইকুয়াল টু 1/3 ইএসইউ। এটা কোশ্চেন আকারে লিখে রাখো, তাহলে সুবিধা হবে। যে প্রমাণ করো 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ। ওকে, এটা তাহলে কী করে করবো দেখে নাও। তা বলতে পারি কি? অতএব আমরা জানি সেটা কি? তো আমরা কী বলতে পারি? আমরা জানি 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম। তাহলে 1 জুল মানে কত বললাম? 1 জুল মানে 10⁷ আর্গ। তাহলে কেন আর্গ পার ইএসইউ বা আর্গ বা স্ট্যাট কুলম, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। তাহলে সেখানে বলতে পারি যে 1 জুল সমান 10⁷ আর্গ বাই 1 কুলম মানে 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম। ওকে, তাহলে কাটাকুটি করো, 10⁷, 10⁹ কারে 2 থাকে, তাহলে 1/300 ইন্টু আর্গ বাই স্ট্যাট কুলম। ওকে, তাহলে আর্গ বাই স্ট্যাট কুলমকে আমরা কী বলি? ইএসইউ। তাহলে বা 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ। দেখে না কত সহজেই আমরা প্রমাণ করে দিলাম। তাহলে এইভাবে যে প্রমাণটা হয়, তুমি যদি বুঝতে পারো এইভাবে প্রমাণ হয়, তাহলে এটা মুখস্থ করতে হবে। তুমি ইজিলি বলতে পারবে যে 1 ভোল্ট ইকুয়াল 1/300 ইএসইউ। বাই চান্স যদি ভুলেও যাও, তোমার সমীকরণ জানা আছে, কীভাবে প্রমাণ করতে হয়, জাস্ট একটুখানি দেখে দিলেই তুমি ইজিলি এটা করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার তোমাদেরকে মাত্রা, তোমরা হেডিং দাও যে তড়িৎ বিভবের মাত্রা।
তড়িৎ বিভবের মাত্রা নির্ণয়। তড়িৎ বিভবের মাত্রা, তাহলে এখানে আমরা একই বলতে W ইকুয়াল টু কিউ ভি, তাহলে বা ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। তাহলে ভি এর মাত্রা সমান ডাব্লুর মাত্রা ডিভাইডেড বাই কিউ এর মাত্রা। ওকে, তাহলে এখানে ডাব্লুর মাত্রাটা কি? ডাব্লুর মাত্রা আমাদের জানতে হবে, তোমার দেখিয়ে দিচ্ছি ডাব্লুর মাত্রা কৃতকার্য মাত্রা। ওকে, কৃতকার্যের মাত্রা কি? কৃতকার্য এসছে কি ডাব্লু ইকুয়াল টু আমরা জানি কি এফ এস, তাহলে এফ এর মাত্রা জানি কি এম এল টি মাইনাস টু, আর এস হচ্ছে সরণ, সেটা হচ্ছে এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। ওকে, তাহলে কৃতকার্যের মাত্রা। আর কিউ আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে বা বলতে পারি কিউ ইকুয়াল টু আই টি। তাহলে এখান থেকে কিউ এর মাত্রাটা কী হবে? আই আর ক্যাপিটাল টি, ব্যাস পাশে এরকম বের করে ফেলবে আর এখানে দেখিয়ে দেবে। তাহলে বা ভি এর মাত্রা সমান হচ্ছে কি ডাব্লুর মাত্রা কী বসাবো আমরা? ডাব্লুর মাত্রাটা হচ্ছে কি এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর নিচে কি আছে কিউ এর মাত্রাটা কী পেলাম আমরা? আই আর ক্যাপিটাল টি। তাহলে বসিয়ে দিই, তাহলে বা ভি ইকুয়াল টু পাচ্ছে কি এম এল স্কোয়ার টি মাইনাস টু। ওকে, এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর টি নিচে আছে ওয়ান, তাহলে উপরে উঠলে কী হবে? টি মাইনাস থ্রি, টি মাইনাস থ্রি ইন্টু আই মাইনাস ওয়ান। ব্যাস এইটাই হচ্ছে কি আমার তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভব বা বিভব পার্থক্য যাই বলুক প্রত্যেকটা মাত্রা সেম হবে। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, নিচে টি ছিল উপরে উঠলে মাইনাস টু ছিল, ওয়ান পজিটিভ আছে উপরে উঠলে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস থ্রি, আই ছিল পজিটিভ উপরে উঠলে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে তড়িৎ বিভবের মাত্রা কি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। ওকে, তাহলে দেখে নাও তড়িৎ বিভবের বেসিক সমস্ত জিনিস আলোচনা করে দিয়েছি। তড়িৎ বিভবটা কি বেসিক কনসেপ্টটা তোমাদের দিয়েছি, তড়িৎ আধানের সাথে কী সম্পর্ক সেটা তোমাদের বলেছি, এবং এর সংজ্ঞা, তড়িৎ বিভব পার্থক্য কী সেটা বলেছি, এবং সেখান থেকে যে এর একক মাত্রা সবই নির্ণয় করেছি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। আর এটা মনে রাখবে যে তড়িৎ বিভব পথের উপরে ডিপেন্ড করে, যে কোন পথে আসলো, যেমন কৃতকার্য ডিপেন্ড করে না, সেমন তড়িৎ বিভব ডিপেন্ড করে না, স্টেট যে কোন অবস্থায় আছে আর কোন অবস্থায় গেছে, দুটো বিভবের পার্থক্য সে তার উপর ডিপেন্ড করবে। আর একটা জিনিস মনে রাখবে যে পৃথিবী খুব বড় হওয়া, বৃহৎ হওয়ার জন্য এর বিভবকে জিরো ধরা হয়, শূন্য ধরা হয়। তার মানে পৃথিবীর সঙ্গে কোনো আহিত বস্তুকে যুক্ত করলে তারও বিভব শূন্য হয়ে যাবে। যদি পজিটিভ আদান করা হয়, সেই পজিটিভ আদানটা পৃথিবীর মধ্যে চলে গেলে সেই পরিবাহের বা সেই আহিত পরিবাহিত অনাহিত বা জিরো হয়ে যাবে। আর যদি ঋণাত্মক হয় সেই ঋণাত্মকও সেটা শূন্য হয়ে যাবে। সোজা কথা, পৃথিবীকে সেই জন্য গ্রাউন্ড করা হয়। পৃথিবীর সঙ্গে যে কোনো আহিত বস্তুকে যদি যুক্ত করা হয় সেই বস্তুর বিভব হবে কি শূন্য হয়ে যাবে। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এতটুকুই। আজ এই ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওতে অবশ্যই তোমার লাইক দেবে, আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।